এই মুহূর্তে আমাদের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে আসবো। আজকের এই ২১শে জুলাই, বিগত দিনে যে ২১শে জুলাই পশ্চিমবঙ্গ দেখেছে তা ছিল কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় বার্তা দেবার দিন। কি দেবেন বার্তা সেই বিষয়ের ওপরে ফোকাস থাকতো, কিন্তু এবারের ২১শে জুলাই একেবারে অন্য রূপে, অন্য মেজাজে। আজকের যে পরিস্থিতি, তার রাজনৈতিক গুরুত্ব কি দাদা? হ্যাঁ, দেখো অপরূপা, সত্যি যে আজকের ২১শে জুলাই আর অন্যান্য বছরের ২১শে জুলাইয়ের মধ্যে একটা বিস্তর ফারাক। ১৯৯৩ সাল থেকে আজকে ২০২৬, ৩৩ বছর। এই ৩৩ বছরে রাজনীতিতে অনেক জল গড়িয়েছি। আজকে যে আমরা হেডিংটা করেছি মঞ্চ ২১শে জুলাই, কিন্তু পক্ষ হচ্ছে চারটে। সেই চারটে পক্ষ যদি দেখি, যে কলকাতায় তিনটে পক্ষ, তৃণমূলের দুই পক্ষ, দুই শিবির। একদিকে ভালো তৃণমূল ঋতব্রতপন্থী, অন্যদিকে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতাপন্থী। অন্যদিকে কংগ্রেসের একটা এই ২১শে জুলাই নিয়ে তারা প্রতিবাদ করে, একটা ছোট করে করতো, সেটা এবারে একটুখানি ধারে বাহারে একটু বেড়েছে, শহীদ মিনারে করছে। আবার দিল্লিতে এনসিপিআই, তারাও কিন্তু রাজঘাটে এই কি বলে ২১শে জুলাইয়ের পালন করছে। অতএব ওই মঞ্চ একটা ২১শে জুলাই, কিন্তু চারটে পক্ষ তারা পালন করছে। এবার যদি রাজনৈতিক তাৎপর্য বা রাজনৈতিক গুরুত্ব যদি বলা যায়, আমি শুধু শুধু যদি তৃণমূল কংগ্রেস বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলি, আলোচনায় কিন্তু আর কেউ আসবে না ২১শে জুলাই নিয়ে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই নিয়ে আলোচনায় আসবেন। অনেক গুরুত্ব। প্রথম গুরুত্ব হচ্ছে, গতকাল যে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এতদিন যেভাবে ২১শে জুলাই এই সমাবেশটাকে ধারে ভারে বহরে একটা কি বলে শক্তি প্রদর্শনের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন এই ২১শে জুলাইয়ের দিনটিকে, এবং এই দিনটিকে প্রায় দিনভাত দিবস হিসেবে পালন করার একটা জায়গায় নিয়ে চলে গেছিলেন। কিন্তু শহীদের পরিবার বা শহীদরা, তারা কি পেল? তারা কি একটা চাকরি বা তাদের কিছু টাকা, এটাই কি সব? তারা কি জানতে পারলো না তারা প্রকৃত তদন্ত কি হয়েছে? সেই তদন্ত রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় এলে তিনি কমিশন গঠন করবেন, কথা রেখেছেন, কমিশন গঠন করেছেন। কিন্তু কমিশন গঠন করার পরে সেই কমিশনের রিপোর্টে তিনি কমিশন গঠন করার পরে কমিশন যাতে প্রকৃত সত্য বার না করতে পারে, সেই জন্য তিনি সরকারি কোনো তথ্য তিনি দেননি, এবং সরকারি তথ্য লোপাট হয়েছে বলে কিন্তু ওই রিপোর্টে প্রকাশ, বা রিপোর্টে রয়েছে। রিপোর্ট তো প্রকাশ হয়নি, প্রকাশ গতকাল করেছে। শুধু তাই নয়, যে গুলি চালানোর প্রয়োজন ছিল কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। গুলি কার অর্ডারে চললো এটা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। এগুলো অনেক ধোঁয়াশা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন প্রদেশ যুব কংগ্রেসের ডাকে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাক্ষী দেননি, তাকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি সেটা নিয়ে একটা ধোঁয়াশা। প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, সেই পঙ্কজ বন্দ্যোপাধ্যায় মমতার অন্যতম সঙ্গী ছিলেন প্রথম দিন থেকে, তিনি বিরোধী দলনেতা হয়েছে। সেই পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু কোনো বিবৃতি দেননি, কিন্তু তার একটি পত্রিকা যে বিবৃতি, তাতে তৎকালীন যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, সে মনীশ গুপ্তকে কিন্তু দায়ী করা হয়েছে গুলি চালানোর জন্য। এবং যেখানে যে যে জায়গায় গুলিগুলো চলেছিল সেটা মহাকারণ থেকে অনেক দূরে, মহাকারণ সুরক্ষিত ছিল, মহাকারণের আশপাশে কিন্তু খুব বড় কিছু জমায়েত বা কিছু হয়নি। তাহলে কেন গুলি চললো, এটাই ছিল বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নটা মানুষের সামনে আনার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আনেননি। সেই সঙ্গে যে সুপারিশ করেছিল কমিশন গঠিত হওয়ার পর, যে সুপারিশ ২৫ লক্ষ টাকা প্রত্যেক নিহতের পরিবার এবং ৫ লক্ষ টাকা আহতদের পরিবার পাবে, সেখানে তার বিনিময়ে তারা কি পেয়েছেন? তারা পেয়েছেন ২৫-এর পরিবর্তে ২, আর ৫ লক্ষের পরিবর্তে পেয়েছেন ১৫,০০০। এই হচ্ছে অবস্থা। তো এইটা একটা বড় প্রতারণা। তাই আজকের দিনে দাঁড়িয়ে ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে ২১শে জুলাই ডাকটা দিয়েছেন বা ২১শে জুলাই যে পালন করছেন, এটা কিন্তু একটা বড় নৈতিকতার প্রশ্ন। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করা উচিত
ওই শহীদের মঞ্চে যেটা আমরা দেখলাম, দাবি করা হচ্ছে, কুণাল ঘোষ দাবি করেছেন যে 13 জন শহীদদের পরিবার তারা এখানে এসেছেন। হ্যাঁ, নিশ্চয়ই তারা আসবেন, কারণ বিগত বছরগুলিতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই এসেছেন, আজকেও তারা এসেছেন। কিন্তু আগামী দিনে আসবেন কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন। 13 জন শহীদের পরিবার হয়তো চাকরি পেয়েছেন, তাদের পরিবার চাকরি পেয়েছেন, কিন্তু চাকরি কি সব? একটা মানুষ চলে গেল, চাকরি দিয়ে দিলাম, হয়ে গেল? তার যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের টাকা কতটা, এবং তারা প্রকৃত তদন্ত কি হয়েছে সেটা কেন জানতে পারেনি, গুলি কে চালিয়েছিল, কার নির্দেশে গুলি চলেছিল, এটার মধ্যে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এইটা তো জানার অধিকার রয়েছে শহীদের পরিবারের। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে যারা শহীদের পরিবার তারা যদি চান নতুন করে এফআইআর করুন, তদন্ত হবে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 25 লক্ষ টাকা দেওয়া হবে। তাই আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চে দাঁড়িয়ে, যেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, গতকাল তিনি দেখলাম যে কোথায় পোস্টার ছিঁড়েছে, কোথায় কি ছিঁড়েছে, প্রচুর নাটক দেখলাম, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে কুণাল ঘোষ, সারা রাত ধরে বহু নাটক আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে যে এই নাটকের অবসান আজকে হবে। ওই 13 জন শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন কেন তিনি এতদিন পর্যন্ত এই যে কি বলে কমিশন তিনি তৈরি করেছিলেন, সে কমিশনের রিপোর্ট তিনি প্রকাশ্যে আনেননি, কি কারণে তিনি আনেননি, এবং 25 লক্ষ টাকা যেটা দেওয়ার সুপারিশ করা হয়েছিল নিহতদের পরিবার সেটা কেন পায়নি, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদের পরিবার এবং শহীদদের দেখিয়ে তৃণমূলের নেতারা যা যা সম্পত্তি বানিয়েছেন, যা যা করেছেন, তৃণমূলকে যেভাবে বাড়িয়েছেন, আরে ধারে যেভাবে করেছেন, সেটা সেটা কি হবে, তার জবাব দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তবেই হবে প্রকৃত একজন রাজনীতিবিদ সততার প্রতীক। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার মানুষ কিন্তু এটাই জানতে চাইছে। আমি পাবলিক ভেহিকেলসে যখন আসছিলাম, অর্থাৎ ট্রেনে করে যখন আমি আসছিলাম, প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য ছিল, মানুষ আলোচনা করছে শুনছি, যে তারা বলছেন যে সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কমিশন গঠন করে কেন সেটা প্রকাশ্যে আনলেন না, তাহলে এখানে কি কোনো ষড়যন্ত্র ছিল? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক তিনি কেন নিজে এই কি বলে আন্দোলনের ডাক 33 বছর আগে দিয়েছিলেন, এতগুলো মানুষের প্রাণ গেল, তাহলে কোনো কি ষড়যন্ত্র ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাক্ষ্য দিলেন না? এসব অনেক প্রশ্ন। তাই আজকে যে নৈতিকতা, মমতা বন্দ্যোপাধ্যায় যে নৈতিকতার কথা বলেন, সেই নৈতিকতা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে এই সভা করার? এটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে দেওয়া উচিত। অপরূপা। দাদা, এ তো গেল একটা প্রসঙ্গ, যেটা আজকের যে 21শে জুলাই যেটা এত বছর ধরে করে এসছেন তিনি, আজকে তার নৈতিকতা কি বলছে, যে আজকের 21শে জুলাই থেকে তিনি কি বলবেন, এই বিষয়টা তো আমরা আলোচনার মাধ্যমে শুনলাম, জানলাম। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূলীদের শক্তি প্রদর্শন বা নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াই, একটা 21শে জুলাইয়ের মঞ্চকে তারা ব্যবহার করবেন, এটা কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে, কারণ এই মুহূর্তে দুটো পন্থী হয়ে গেছে তৃণমূলের। সেক্ষেত্রে আজকে এই দুই দলের মধ্যে, দলের প্রেক্ষিতে এবং এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে তার প্রেক্ষিতে কি মনে হচ্ছে? তা প্রেক্ষিতে এইটুক বলতে পারি, প্রকৃত তৃণমূল কর্মী যারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। একদম পরিষ্কার কথা, যে দেখো একটা জিনিস, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই পশ্চিমবঙ্গে করেছেন বামেদের বিরুদ্ধে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি নিজে কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে তিনি দল ভেঙে যেহেতু সিপিএম এর বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে লড়াই করবেন, কংগ্রেসের যে ভূমিকা সেই সময় ছিল, সে তাতে তিনি দেখেছেন যে কংগ্রেসে থাকলে কোনোদিনই সিপিএমকে সরানো যাবে না, তাই তিনি নতুন দল তৈরি করেছেন। সেই নতুন দল তৈরি করে তিনি 98 সালে দল তৈরি হয়েছে, 2011 সালে ক্ষমতায় এসেছে। তো এই জায়গাটা থেকে তো একটা বড় প্রাপ্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের, সংগ্রাম নিয়ে কোনো প্রশ্ন হবে না। তাই শহীদের পরিবার আজকে যেমন 13 জন শহীদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই আছেন, তারা নিশ্চয়ই আসবেন, কারণ এটাও ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের পাশে ছিলেন। কিন্তু তাদের পাশে ছিলেন বলে এই নয় যে তাদের যে প্রকৃত জানার অধিকার, তারা যে তাদের পরিবারের যে সদস্যকে হারিয়েছেন, তাদের তো জানার অধিকার আছে কেন গুলিটা চলেছিল, কে গুলি চালিয়েছিল, বা কার নির্দেশে গুলি চলেছিল, এত দূরে কেন গুলি চলার প্রয়োজন হয়েছিল। মহাকারণ তো আজকে অভিযান হয়নি। আমরা যদি দেখি যে এই যে নবান্ন অভিযান, নবান্ন অভিযানের মানে কেউ তো মানে দ্বিতীয় হুগলি সেতু কেন
বা ওপারে হাওড়ার প্রায় 4-5 কিলোমিটার আগে, 3-4 কিলোমিটার আগে আটকে দেওয়া হয়, এবং সেখানে তো মানে আমরা দেখেছি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধীদের আটকেছি। তো সেখানে হয়তো গুলি চলেনি, কিন্তু যে জিনিসগুলো পুলিশ করেছিল সেটা তো অস্বীকার করার জায়গা নেই। হুম। তো সেই দিনটা মানুষের তো জানার অধিকার আছে যে গুলিটা কার জন্য চলেছিল বা কে নির্দেশ দিয়েছিল। এটা যেমন একদিকে, তেমন আরেক দিকে হচ্ছে যে কর্মী কর্মী সংখ্যা অবশ্যই ধারে ধারে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই কর্মীরা আসবেন, কারণ তার কথা শুনতেই, তাকে দেখেই আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু জনপ্রিয়তা কিন্তু এখনো অটুট। বিরোধী ক্ষেত্রে মমতা জনপ্রিয়তা কিন্তু এখনো অটুট। হয়তো তিনি বা তার দল পরিচালনার ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকেছে, মানুষ তাদের সরিয়ে দিয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ভুল আছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এটাও অস্বীকার করলে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাজ্যের মানে বামফ্রন্টের সময় বিরোধী নেত্রী এবং গত 15 বছরের একজন মুখ্যমন্ত্রী। তার সংগ্রাম, তার যে কি বলবো লড়াই, এবং ভারতবর্ষের মধ্যে অন্যতম, যদি প্রথম 5-এর মধ্যে যে রাজনীতিবিদ যারা রয়েছে তাদের মধ্যে বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম স্থানেই থাকবেন। তো সেই জায়গা থেকে যদি বলা যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেখানেই কর্মী সমর্থকদের ভিড় হবে। কিন্তু ওই কর্মী সমর্থক, যেমন সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছিলাম, কর্মীরা আসছেন, এসে ওই ঋতব্রতপন্থী ওদের ওখানে যাচ্ছেন, ওখান থেকে তারা চলে যাচ্ছেন মমতার ওখানে, তারা মমতার কথাই শুনতে আসছে। তাই এদের এখানে কিছু লোকজন হবে না, 80 জন বিধায়ক, তার মধ্যে ওদের কাছে 60-65-65 জন আর কিছু হেরো বিধায়ক রয়েছে। তো তাদের কিছু লোকজন অনুগামী নিয়ে এরা এই সভাটা করবে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। এখন যদি 60 জনের যদি দেখা যায় যে 100 জন করে লোক আনে, তাহলে 50-60 হাজার লোক তেমনিতে হওয়া উচিত, বা সরি 5-6 হাজার লোক তেমনিতে হওয়া উচিত। আর ওদের যে জায়গাটায় দিয়েছে সভাটা করতে, তো সেখানে 5-6 হাজার 10 হাজার ম্যাক্সিমাম লোক মনে হবে, অনেক লোক, প্রচুর ভিড়। তো কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই লোকটা হবে কিনা এখন কিন্তু সন্দেহ, কারণ আমরা যা খবর পাচ্ছি তাতে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত চেয়ার কিন্তু ভরেনি। তাই ঋতব্রত শিবির ধারে বারে অনেক পিছিয়েও থাকবে। আর যারা এই ডাক দিয়েছে এদের মধ্যে এরা কজন, এই যে যারা জয়ী হয়েছে বা যারা এই যে হঠাৎ করে ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে, এরা কজন সেই 1993 সালের 21শে জুলাইয়ের আন্দোলনে ছিল, কজন দেখেছে সেই আন্দোলন? এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি তখন কোথায় ছিলেন? হুম। তিনি তখন তো দলেই, মানে এবার তৃণমূল তো ছেড়ে দিলাম, তিনি তো এসছেন সিপিএম থেকে। হুম। তিনি তখন কোথায় ছিলেন? তিনি আজকে এই যে 21শে জুলাই নিয়ে কথা বলবেন, বা আরো যারা যারা রয়েছেন, হ্যাঁ, মানে আমি নেতাদের নামগুলো বলছি না। তো প্রশ্নটা এখানেই যে আহ, আহ, ভারে ভারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কর্মী সমর্থকরা যাবেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুলে অর্থাৎ ছেড়ে দেওয়া হয়, হুম। যদি ঠিক মতো সভা করতে পারি, 1-1.5 লক্ষ লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আনাটা কোনো ফ্যাক্টর না, এটা বলতেই পারি। হুম। দাদা, আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখবো, যে আমরা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দেখেছি যে 21শে জুলাইয়ের মঞ্চ মানেই শহীদ স্মরণ তো বটে, কিন্তু শহীদ স্মরণকে হয়তো অনেকটাই পিছিয়ে গিয়ে বা বলা যেতে পারে শহীদ স্মরণকে সামনে রেখে কিন্তু আসলে তৃণমূল কংগ্রেস নিজেদের আগামী দিনের রাজনৈতিক রূপরেখা করতো, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতেন। কিন্তু আমরা দেখেছি যে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই কমিশনের রিপোর্ট নিয়ে একেবারে বলা যেতে পারে বোমা ফাটিয়েছেন, এবং তার পরবর্তীতে যদি আগামীতে এই শহীদদের পরিবার তাদের নিজেদের ন্যায্য দাবি রাখে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তথাকথিত তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক পরিকল্পনা আগামীর জন্য কোথাও ধাক্কা খেতে পারে? আহ, আমি গতকাল রাত্রে আহ, বর্ষিয়ান সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, আমি নামটা বলছি না, হুম। তার ভিডিও তিনি একটা করেন, তো খুব জনপ্রিয়, তিনি সাংবাদিক, খুব নামী সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক। তো যারা আমরা সাংবাদিকতা করি তারা অনেকেই তার ফ্যান, বেশিরভাগই। তার লেখা, তার বিদগ্ধ যে রাজনৈতিক আহ, কথাবার্তা, সেগুলো আমাদেরকে খুব মানে আহ, সমৃদ্ধ করে। তো তার যে ভিডিওটা দেখছিলাম, যে সত্যি সত্যি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যে মাস্টার স্ট্রোকটা 20 জুলাই বিধানসভায় দিয়েছেন,
এই মাস্টার স্ট্রোক দেওয়ার পরে আগামী 2027-এর 21শে জুলাই পালিত হবে কিনা সন্দেহ আছে। হুম। কারণ শহীদ পরিবারকে নিয়ে, শহীদদের নিয়ে যে রাজনীতিটা গত 33 বছর ধরে করা হলো, ক্ষমতার অলিন্দে থেকে যাদেরকে বঞ্চিত করা হলো শুধু চাকরি দিয়ে, আবারও বলছি যে আজকে 13 জন শহীদের পরিবার মঞ্চে উপস্থিত থাকতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ থাকবেন তারা, কিন্তু সে সঙ্গে এটাও জানতে হবে যে তাদের যে ক্ষতিপূরণ সেটা তারা পাননি, তাদের যে ন্যায্য দাবি তারা কিন্তু সেটা পাননি। তাই এই যে একটা মানে ওই বর্ষিয়ান সাংবাদিক তিনি একটা দাবি তুলেছেন যে এই যে 21শে জুলাই নিয়ে এই যে ধ্যাসটামো, ঠিক এই কথাটা বলেছেন যে এই যে ধ্যাসটামো, এই ধ্যাসটামোটা এবার প্রশাসনিকভাবে বন্ধ করার ব্যবস্থা করা হোক। যে রাস্তা আটকে তিনটে সভা হচ্ছে, সাধারণ মানুষ আজকে ট্রেনে বাসে আলোচনা করছে যে রাস্তা বন্ধ হয়ে যাবে না তো, সংবাদ মাধ্যম, এই ধ্যাসটামোটা বন্ধ হোক। তো আমরাও চাই, এবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আগামী বছর থেকে যেন এই ধ্যাসটামোটা সত্যি আর না হয়। অনেক হয়েছে এই রাজনীতি, এই রাজনীতি মানে শহীদদের নিয়ে অনেক রাজনীতি হয়েছে, এবং শহীদ পরিবারের প্রতিও আমাদের আবেদন, আপনারা আপনাদের ন্যায্যটা বুঝে নিন। আপনাদের পরিবারের সদস্যদের আপনারা হারিয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চাকরি দিতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রকৃত বিচার দেয়নি। কেন গুলি চলেছিল, কার নির্দেশে গুলি চলেছিল, এত দূরে কেন গুলি চললো, এটা কিন্তু প্রকাশ্যে আনা প্রয়োজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা উনি করেননি, কমিশন গঠন করে উনি ধোঁকা দিয়েছেন শহীদ পরিবারকে। তাই আমাদেরও অনুরোধ যে আগামী 2027 থেকে যেন এই ধ্যাসটামোটা বন্ধ হয়। হুম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় ছিলাম আজকের 21শে জুলাই নিয়ে। এই 21শে জুলাই আসলে বর্তমানে যে পরিস্থিতি এবং বিগত দিনের যে পরিস্থিতি, তা কোথাও গিয়ে কিন্তু বিশাল হেরফের। কিন্তু এই 21শে জুলাই নিয়ে যে রাজনৈতিক আবর্তন, সেই রাজনৈতিক আবর্তনের অনেক নগ্ন দিকও কিন্তু রয়েছে। সেই বিষয় কিন্তু বর্তমানে জনসাধারণ যথেষ্ট অবগত হচ্ছে, এবং আগামী দিনে হয়তো এই শহীদের পরিবার তারা কিন্তু যদি তাদের ন্যায্য দাবি তোলে, সোচ্চার হয়, তাহলে কার্যত একেবারে অন্য রকম একটি পরিস্থিতি কিন্তু আগামী 21শে জুলাই হতে চলেছে, এমনটাও কিন্তু সকলের ধারণা তৈরি হচ্ছে।